আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। কি মনে হয় 19তম শিক্ষক নিবন্ধন এই যে সার্কুলার বা ধরেন আপনার নবম শিক্ষক নিয়োগ সার্কুলার যেটাই হোক, যে নামেই আসুক, এটা কি আদৌ এবছর আসবে? বা এই সার্কুলার কি আদৌ আপনারা দেখতে পারবেন? কি মনে হয়? বা আমরা কি এই সার্কুলারের আশাই ছেড়ে দিব? এই নিয়েই মূলত আমার আজকে বিশ্লেষণমূলক কিছু কথা বলতে আসা। আমি 5টা পয়েন্ট নোট করেছি। আপনারা নিশ্চয় জানেন যে আমি সত্যের সন্ধানে কাজ করি। এই চ্যানেলটা শুধুমাত্র আপনার সাজেশন দেওয়ার জন্য আমি আসি না, বা আপনাদেরকে কোন পরীক্ষা কবে হবে এটা জানানোর জন্য আসি না। আদৌ কি হতে পারে, বা কি কি বিশ্লেষণ করলে, কতটুকু বিশ্লেষণ করলে ওই জিনিসটা কতটুকু সত্যতা পাওয়া যায় তা নিয়েও আমি কাজ করি। ঠিক আছে? তো আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি কিছু তথ্য সংগ্রহ করে এখানে আপনাদের সামনে আসার। বিভিন্ন নিউজ পেপার থেকে, প্লাস বিভিন্ন সোর্স থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে আমি যতটুকু অথেন্টিক তথ্য সেগুলো নিয়ে, যেগুলো আমি পেয়েছি সেগুলো নিয়ে আপনাদের সামনে মূলত আজকে এসে হাজির হয়েছি মহান আল্লাহর ইচ্ছায়। একটু খেয়াল করুন, আপনারা নিজেরাই এখান থেকে উত্তর নিয়ে যেতে পারবেন যে আদৌ সার্কুলার আসবে কি আসবে না, বা কখন আসতে পারে। ঠিক আছে? নাম্বার 1 পয়েন্ট যেটা, তা হচ্ছে যেহেতু সরাসরি নিয়োগ দিবে এবার, আপনারা নিশ্চয়ই জানেন যে 19তম শিক্ষক নিবন্ধন বা এই যে নবম শিক্ষক নিয়োগ, এখানে কিন্তু এবার সরাসরি নিয়োগ হবে। তার মানে কি? তার মানে ওই যে বিসিএসে যেমন হয় যে যে কয়টা পদ, শূন্য পদ, সেই কয়টা পদের জন্য যে কয়জনকে দরকার ওই কয়জনকেই নেওয়া হবে। ধরেন ইংলিশে আছে, ধরেন সারা বাংলাদেশে 200 পদ, ধরেন আপনার ধরেন 200 পদ আছে প্রবাসকে, ধরেন, কম বেশি হতে পারে। এখন এই 200 পদের জন্য তো 200 জন লাগবে। ওই মেধা তালিকায়, জাতীয় মেধা তালিকায় যে 200 জন সিলেক্ট হবেন, সবার উপরে যাদের নাম্বার থাকবে, তারাই সরাসরি চাকরি পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এখানে আর ওই গণবিজ্ঞপ্তি দেওয়া হবে না। অর্থাৎ ওই আগে যেমন ছিল 18তম পর্যন্ত, অর্থাৎ পাশ করলে একটা সার্টিফিকেট দেওয়া হতো। সার্টিফিকেট দেওয়ার পরে তাদেরকে পরবর্তীতে তাদের ওয়েট করে থাকতে হতো প্রায় 1 থেকে 2 বছর, কবে একটা সার্কুলার আসবে। অর্থাৎ সার্কুলার বলতে একটা গণবিজ্ঞপ্তি আসবে, সেই বিজ্ঞপ্তিতে তারা আবেদন করতো। ওই আবেদনে তার যেখানে চান্স হতো, যে কলেজে, আমি যেহেতু কলেজ বিষয়ে বলতেছি, সে সেই কলেজে চলে যেত বা মাদ্রাসা লেভেলে চলে যেত, অর্থাৎ মাদ্রাসা লেকচারার বা কলেজের লেকচারার হিসেবে সে ধরেন ইংলিশে চলে যেত। বুঝতে পেরেছেন? কিন্তু এবার আর তা হবে না, এবার সরাসরি বিসিএস এর মতো নিয়োগ হবে। যারাই টিকবেন মেধা তালিকায় তারাই চাকরি পেয়ে যাচ্ছেন। ওকে, গেল। তো এই যেহেতু করতে হবে, এরকমই ইচ্ছা এবং এমনই প্ল্যান, সেহেতু আপনার গেজেট একটা বিষয়। তার মানে এতদিন যে নিয়মে গিয়েছে, সেই নিয়মের বাইরে যে আপনি এখন এই নিয়মে করবেন, এই নিয়মে নিবেন, এতদিন তো গণবিজ্ঞপ্তির নিয়মে ছিল, তখন আপনাকে পরিপত্র জারি করতে হবে না, বা গেজেট তৈরি করতে হবে না। গেজেট না করলে তো আপনি নিতে পারবেন না। বুঝতে পেরেছেন? এই জন্য এই গেজেট তৈরিতেও সময় লাগতেছে। কেন সময় লাগতেছে গেজেট তৈরিতে? এবার আসি দ্বিতীয় পয়েন্টে। ওকে, আপনি পরীক্ষা পদ্ধতি বা পরীক্ষা মানবন্টন তো আপনারা নিশ্চয়ই জানেন। ঠিক আছে? এই নিয়ে আমি আর আজকে নতুন করে কথা বললাম, এটা আমার অনেক ভিডিও আছে, সেখান থেকে দেখে নিন। দ্বিতীয় যে কথা, যে কারণে আপনার এই গেজেট তৈরিতে দেরি হতে পারে বা দেরি হচ্ছে, তা হচ্ছে গত 30শে এপ্রিল থেকে এই 20শে জুলাই 2026 এর ভিতরে আপনার 3জন চেয়ারম্যান, অর্থাৎ এনটিআরসি এর 3জন চেয়ারম্যান পাল্টেছেন। তারা অতিরিক্ত দায়িত্ব ছিলেন, আবার অনেকে চলেও গিয়েছে। খেয়াল করেন, এই 20শে জুলাই নতুন এনটিআরসি এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত সচিব স্যার বা ম্যাডাম, যেটাই বলেন, জনাব আলিফ রুদাবা। তো জনাব আলিফ রুদাবা ম্যাম বা স্যার, উনি এই এনটিআরসি এর এখন বর্তমান চেয়ারম্যান। এর আগে 30শে এপ্রিল সাবেক চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম, উনি দায়িত্ব হতে অব্যাহতি নেন। আচ্ছা, এরপর এনটিআরসি এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন অনুবিভাগের যিনি সদস্য স্যার জনাব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, উনি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এই চেয়ারম্যান পদে এতদিন বহাল ছিলেন এই যতদিন পর্যন্ত বর্তমান যিনি আছেন, অর্থাৎ আলিফ রুদাবা, উনি যতদিন পর্যন্ত না আসছিলেন ততদিন পর্যন্ত উনি ছিলেন। ঠিক আছে? উনি কিন্তু একজন অতিরিক্ত সচিব বর্তমানে যিনি আছেন। এখন একটু যদি খেয়াল করেন যে 30শে এপ্রিল থেকে 20শে জুলাইয়ের ভিতরে একটা প্রতিষ্ঠানে, আমি ওটার একটা অধিদপ্তরই ধরলাম, সরকারি অধিদপ্তরই ধরলাম, বা আপনার যেটাই হোক একটা অধিদপ্তর ধরেন, তো বা একটা প্রতিষ্ঠান, এরকম একটা প্রতিষ্ঠানে যদি মাত্র 2 মাসের ভিতরে, এপ্রিল মে জুন জুলাই 3 মাস ধরেন, 30শে এপ্রিল তো আমি মে মাসের 1 তারিখ থেকে ধরলাম, তো মে মাস থেকে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত যদি 3 জন পাল্টে যান, সেই প্রতিষ্ঠানটার কি অবস্থা হয় খেয়াল করেছেন? সেখানে কি করে একটা নতুন সার্কুলার, এত বড় একটা সার্কুলার, এই আপনার 69,000 বা ধরেন আপনার 77,000-এর মতন পদ নিয়ে একটা সার্কুলার দেওয়া, তা তৈরি করা, রেডি করা, তা নিয়ে তালতালনা করা, গেজেট প্রকাশ করা, আবার ওই নতুন নিয়মের জন্য যে সরাসরি নিয়োগ দিব, এটা কীভাবে সম্ভব?
বুঝতে পেরেছেন? খেয়াল করেছেন কেন দেরি হচ্ছে? আচ্ছা, এবার আসেন 3 নম্বর পয়েন্ট, যেটা শূন্য পদের সংখ্যা ছিল হচ্ছে ৭৭,৭৯৯। এটার থেকে কমে ৬৯,০০০ সামথিং হয়েছিল, ৬৯,৫০০ মনে হয়, আমার খেয়াল নাই, যথাযথ খেয়াল নাই, তবে এরকম কিছু হয়েছে, ৬৯,০০০ সামথিং প্লাস। এখন এইখানে কেন এই ৬,০০০ কমে গেল, আমি এই নিয়ে ভিডিও করেছিলাম, সেখানে আমি বলেছিলাম। তো এই ৬,০০০ হচ্ছে ওই যে 18তম নিবন্ধনে যারা নিবন্ধন পাশ করেছেন, অর্থাৎ যারা সার্টিফিকেট পেয়েছেন কিন্তু এখনো পর্যন্ত চাকরি পান নাই, তাদের যে ৬,০০০ এখনো যারা ঝুলে আছেন, আপনাদের সিনিয়র যারা, তাদের এখনো চাকরি দেওয়া হয় না। তো তাদেরকে ওই যে টোটাল যে ৭৭,৭৯৯টা পদ ছিল তার মাঝখান থেকে ৬,০০০ তাদের জন্য রাখা হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার রাখার পরে এবার তাদেরকে তো আপনার নিয়োগ দিতে হবে না? এখন তাদের যদি নিয়োগ দিতে হয় তাহলে তো আপনার আবার গণবিজ্ঞপ্তি ছাড়তে হবে, নাহলে তো তাদের আবার নিয়োগ হবে না, তারা তো সরাসরি নিয়োগে আসে নাই, বা এখন যেটা যে সিস্টেমে হতে যাচ্ছে সেরকম না। বুঝতে পেরেছেন? তো এইখানে একটা ঝুলে থাকা বিষয় আছে, টোটাল একটা বিষয় মিলে। বুঝতে পেরেছেন? একটা সামগ্রিক ঝুলে থাকা বিষয়। এর পাশাপাশি আরও আছে, এই যে 18তমতে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নানা কারণে যারা যোগদান করতে পারেন নাই, এইসব প্রার্থীরা কিন্তু আপনার তাদের যে নিবন্ধন সনদ, সেই নিবন্ধন সনদের বৈধতা বহাল রেখে পরবর্তী কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়ার দাবিতে এনটিআরসিএ চেয়ারম্যানের নিকট মানে স্মারকপত্র তারা পেশ করেছেন এই জুলাই মাসে। বুঝতে পেরেছেন? খেয়াল করেন, এরা কিন্তু ঝুলে আছে। আগের কোনো একটা সার্কুলার আসলে তার আগে কেউ যদি ঝুলে থাকে, তাদেরকে যদি নিয়োগ না হয়, বা যারা ঝুলে থাকে তারা কখনোই চাইবে না নতুন একটা কিছু আসুক, তারা কখনো চাইবে না। প্লাস এটা 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 সত্যি কথা, তারা তো বঞ্চিত, তো তাদেরকে তো দিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত এনটিআরসি ওইটাকে মানে ফাইনালাইজ করতে না পারতেছে, ওদের হিসাব যতদিন পর্যন্ত, ওনাদের হিসাব যতদিন পর্যন্ত কমপ্লিট না হচ্ছে, ততদিন পর্যন্ত নতুন কোনো সার্কুলারের হিসাব আসবে না। বুঝতে পেরেছেন? আসলেও সেটা বিভিন্ন কারণে ঝুলে থাকবে। সে সার্কুলার হয়তো দিতে পারে, তার পরীক্ষাও হবে না। ওই যতদিন তারা রিড করবে, আগে নিয়োগে যারা আছেন তারা কিন্তু রিড করবে, কারণ তারা তো সাংবিধানিকভাবে তাদের অগ্রাধিকার আছে আগে পাওয়ার, তারা রিড করবে, তারা তখন কিন্তু বিপদে পড়ে যাবে। ঠিক আছে? তাই সার্কুলার আসলেও কোনো কাজে লাগবে না, একটা কথা গেল। এর পরবর্তীতে আপনার আরেকটা পয়েন্ট আছে, তা হচ্ছে 5টা পয়েন্ট আর কি, আমি 4র্থ পয়েন্ট পর্যন্ত গিয়েছি, এটা সবচেয়ে বড় পয়েন্ট, একটু ভালো করে খেয়াল করুন। আপনারা নিশ্চয়ই জানেন যে 1 থেকে 12তমতে যারা নিবন্ধন পাশ করেছিলেন, সেই তাদের মাঝখানে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত চাকরি পান নাই। এখন তাদেরও তো সার্টিফিকেট আছে, তারাও চাকরি পান না। এখন তাদের কিছু দাবি দেওয়া আছে, খেয়াল করেছেন? দাবি দেওয়াগুলো একটু ভালো করে খেয়াল করেন। নাম্বার 1 দাবি, তা হচ্ছে কোনো গণবিজ্ঞপ্তি ছাড়াই তাদেরকে সরাসরি নিতে হবে এখন, এটা তাদের 1 নম্বর দাবি। তাদের 2 নম্বর দাবি হচ্ছে বয়স শিথিল করতে হবে তাদের জন্য, কারণ তাদের কারোরই বলতে পারেন এখন বয়স মানে 35-এর নিচে নাই, তাদের বয়স এখন বলতে পারেন 99%ই তাদের বয়স 35-এর উপরে। যার কারণে তারা চান তাদের এই প্রত্যয়নপত্র যেটা আছে, এই প্রত্যয়নপত্র যেদিন তারা পেয়েছিলেন, অর্থাৎ এই নিবন্ধন সার্টিফিকেট যেদিন তারা পেয়েছিলেন, ওই দিনের হিসাব করে তাদেরকে একটা বয়স দিয়ে তাদেরকে যেন সরাসরি নিয়োগ দেওয়া হয়। এটা হচ্ছে তাদের এই 2টা দাবির আরও একটা দাবি, দ্বিতীয় দাবি। বুঝতে পেরেছেন? মেইন যে 2টা দাবি তারা রেখেছেন, এবং আমি তাদের এই দাবিকে একেবারে যৌক্তিক জানাই, কারণ এটা তো সত্য, তারা তো পাশ করেছেন। 18তমকে যদি আপনি নিতে পারেন 6,000 দিয়ে, তাদেরকে কেন চাকরি দেন নাই? তাই না? তাদেরকে তো চাকরি দিতে হবে, তারা তো তাদের তো একটা মানে যৌক্তিক দাবি এটা। আচ্ছা, এখন এখানে যে সমস্যাগুলো তৈরি হয়েছে তাদের এই 2টা দাবির জন্য, খেয়াল করেন। নাম্বার 1 সমস্যাটা হচ্ছে সনদের মেয়াদ সাধারণত 3 বছর থাকে, এবং 35 বছর পর্যন্ত থাকে। ওই 3 বছর সনদের যারা ধারী, 3 বছর ধরে যারা সনদ ধরে আছেন তাদেরকে নেওয়ার মানে বয়স, অর্থাৎ বয়স সীমা থাকে 35, আর সনদের মেয়াদ থাকে 3 বছর। এইটা হচ্ছে এনটিআরসির নীতিমালা। এখন এই নীতিমালার বাইরে যে ওই 1 থেকে 12তমদের কীভাবে নিবে এখন তারা? যদি নিতে হয় তাহলে তো নীতিমালা পরিবর্তন করে নতুন গেজেট তৈরি করতে হবে তাদের জন্য শুধুমাত্র, এটা একটা ঝামেলা। তারা কিন্তু এখানে ঝুলে আছে। আচ্ছা, দ্বিতীয় যে সমস্যা, তা হচ্ছে হাইকোর্ট ও আপিল বিভাগে বেশ কিছু রিট এবং যে আপনার সিভিল রিভিউ, এইগুলো কিন্তু এখনও চলমান আছে তাদের জন্য, অর্থাৎ আপনার ওই 1 থেকে 12দের জন্য। এদের সংখ্যাটা কয়টা এটা আমি আসতেছি সে পরে, কয়টা রিভিউ বা কয়টা রিভিউ আসতেছি। তাই তাদের এই জটিলতা যতদিন পর্যন্ত না কাটতেছে, যতক্ষণ পর্যন্ত না কাটতেছে, ততক্ষণ পর্যন্ত এনটিআরসি 1 কদমও আগে যেতে পারতেছে না। আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে এই 1 থেকে 12তমরা কিন্তু এই বছর অনেক আন্দোলন করেছেন। তারা বলতে পারেন যে সবচেয়ে বেশি যেটা, তা হচ্ছে জুন মাস থেকে জুলাই মাস পর্যন্ত স্টিল তারা কিন্তু অনেকবার চেষ্টা করেছে আপনার এনটিআরসি কর্তৃপক্ষের সাথে দেখা করে কথা বলা, কিন্তু তারা যখনই দেখা করতে যান দেখা যায় যে ওই গেট কিন্তু দেওয়া থাকে,
এনটিআরসি। ওখানে আমি পরীক্ষা দিয়েছি, জীবনে আল্লাহর ইচ্ছে আমি 2-3বার গিয়েছি, ওখানে যেতে হয়েছে। আমি মোট 3বার এনটিআরসি পাস করেছি, 3বার, মোট 4বার পাস করেছি। এ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ পরে, আগে হয়তো বলেছি। তো 3বার যখন পাস করেছি আমি জানি প্রতিষ্ঠানটা কেমন, চাকরি করেছি 2 বছর অলরেডি লেকচারার হিসাবে, আমি জানি প্রতিষ্ঠানে কোথায় কী আগাডুগুড়া। এটা যে একটা স্লো মোশন প্রতিষ্ঠান এটা আমি খুব ভালো করেই জানি, ঠিক আছে। তো এইখানে তাদেরকে যতদিন পর্যন্ত তাদের এই সমস্যাগুলো সমাধান না হচ্ছে, 1 থেকে 12, 18 দিন, ততদিন পর্যন্ত কোনোভাবেই নতুন কোনো কিছু ধরা যাচ্ছে না। একরকম ইম্পসিবল একটা বিষয়। ধরেও থাকে, নতুন সার্কুলারের কথা যদি এসেও থাকে, সেটাও অনেক বড় একটা ইস্যু হয়ে যাবে। তাহলে আর এক তাল শুরু হবে, বুঝতে পেরেছেন? মানে ওই বাগধারাটা মনে নাই, মরার উপর খরার গা, বা এরকম একটা বাগধারা আছে না, এরকম। এখন এখানে 1 থেকে 12 জন্য আরও কিছু বিষয় আছে, ভালো করে খেয়াল করেন। শিক্ষামন্ত্রী সাহেবের কথাও আছে। তা হচ্ছে 1 থেকে 12 নিয়ে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী উনি এনটিআরসিকে বিস্তারিত পর্যালোচনা করে একটা প্রতিবেদন পেশ করতে বলেছেন, বা প্রতিবেদন পেশ করার নির্দেশ দিয়েছেন। খুব দ্রুতই এটা দিতে বলেছেন যে তাদের জন্য কি করা যায়, খেয়াল করেছেন? প্লাস অনেকেরই বয়স এখন 50-এর কাছাকাছি। এখন এই 50-এর কাছাকাছি হওয়াতে সরকারি কোনো চাকরির যে বয়স সীমা বা নিয়োগ বিধি আছে, এখানে তো তাদেরকে নেওয়া যাচ্ছে না, কারণ তাদের আইনি জটিলতা থেকেই যাবে। প্লাস তাদের সনদের বয়স তো বহুত হয়ে গেছে, বহুত, 3 বছর তো পরের বিষয়, বহুত হয়ে গেছে। যার কারণে তাদের এই সমস্যা এত পরিমাণ জটিল হয়েছে যে তাদেরকে কোনোভাবেই কোনো আইনের মধ্যেই নেওয়া যাচ্ছে না। আবার তাদেরকে না নিলেও সমস্যা, খেয়াল করেছেন? তাই তাদের জন্য পুনর্বিবেচনামূলক একটা পরীক্ষা, বুঝতে পেরেছেন? মানে পুনর্বিবেচনামূলক তাদের একটা পরীক্ষা হয়তো বসতে হতে পারে। তাই শিক্ষামন্ত্রী চাচ্ছেন যে তাদেরকে একটা পুনর্বিবেচনামূলক পরীক্ষার মাঝখানে এসে সেখান থেকে যারা টিকবে তাদেরকে যদি চাকরিটা দেওয়া যায়, বুঝতে পেরেছেন? এখন একটা মানুষ টিকেছে, এখন আবার পরীক্ষা দিতে হবে তাও আবার এই 50-এর মতো বয়সে এসে, কি বলবো ভাই বলেন? তো যা হোক, এরকম একটা বিষয় আসছে এবং তারা এইভাবেই মানে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রী সাহেব চাচ্ছেন তাদেরকে নিতে। এখন আমার এই জায়গায় যতটুকু নোট করা ছিল 6-7 পৃষ্ঠা, আমি সব কিছু 5টা পয়েন্টে বলেছি। এবার আমার জায়গা থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। তাহলে কি বুঝলেন আপনারা? কি মনে হয়? অনেক লোক অনেকেই অনেক কথা বলতেছেন, আমি নিজেও অনেক কথা বলেছি যে সার্কুলার এই সময় আসবে, ওই সময় আসবে, কিন্তু তখন এই এনটিআরসি নিয়ে এত যে জটিল জটিল বিষয় এর ভিতরে রয়ে গেছে, এইগুলা তখন ছিল না। আমি যখন কথা বলছি, আমি আমার কথা যেটা বলছি সেটা ফেব্রুয়ারি মাসের কথা, এপ্রিল মাসের কথা, কিন্তু 1 থেকে 12তম যারা আছেন তারা কিন্তু জুন মাসের দিকে এসে আন্দোলন শুরু করেছেন, 18তমরাও শুরু করেছে তাদের নিয়ে কাজবাজ করা। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, মোট 19টা, খেয়াল করেছেন? অর্থাৎ এই যে বিষয়টা, অর্থাৎ তাদের জন্য মোট 19টা মামলা নিষ্পত্তি করতে হবে। শিক্ষামন্ত্রী বলেছেন যদি 1 থেকে 12তে নিতে হয় তাহলে হাইকোর্টের আপিল বিভাগ যেখানেই থাকুক, মোট 19টা মামলা নিষ্পত্তি না করলে তাদেরকে নেওয়া যাচ্ছে না। খেয়াল করেছেন? তারা কিন্তু এখানে ঝুলে আছে 19টা মামলা। তো আমি যখন এগুলো বলতাম তখন আসলে এনটিআরসি এর ভিতরে কি হচ্ছে এই নিয়ে এত নাড়াচাড়া তখন করিনি বলে, যেটা স্বাভাবিক, সব স্যারেরা আমরা যেভাবে ভেবেছি যে একটা সার্কুলার এই সময় আসার কথা, কারণ অনেকদিন সার্কুলারটা আসেনি, ওই সময় আমরা ওই জন্যই বলতাম যে সার্কুলারটা এই সময় চলে আসবে। কিন্তু দিনের পর দিন যখন আমরা ভিতরে ঢুকতেছি, আর কে কি ঢুকছেন আমি জানি না, আমি তো ঢুকেছি এই সব নিয়ে আলোচনা করা, আজ অনেকগুলো মাসের কিন্তু সমষ্টি হচ্ছে এই আলোচনাটা। আমি কিন্তু অনেকদিন ধরেই এই নিয়ে ভাবতেছি যে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব লিখে রেখেছি এবং সেখানে সমষ্টি নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি। এখন কি হলো দেখেন, অনেকেই আছেন, অনেক টিচার আছেন, অনেক কোচিং ব্যবসায়ী আছেন যারা কিন্তু বলতেছেন যে সার্কুলারটা এই মুহূর্তে চলে আসবে, এই মুহূর্তে চলে আসবে। আসতেই পারে, আমি বলতেছি না যে আসবে না তা না, আসতেই পারে। কিন্তু আপনারা যে রিজনগুলো দেখলেন, যে বিশ্লেষণগুলো আমি করলাম, এগুলো জানা বোঝার পরে আপনারাই চিন্তা করেন যে সার্কুলার কি করে এত দ্রুত আসবে। আসবে যে না তা না, আসবে, তবে অনেকদিন দেরি হবে আমার যেটা মনে হয়। আমি কিন্তু আমার ভিডিওতে বলেছিলাম যে বেশ দেরি হবে। তো আমার জায়গা থেকে আমি আজকে এতটুকু সিদ্ধান্ত দিয়ে যাচ্ছি, সার্কুলার আসবে, কিন্তু কেন জানি আমার পার্সোনাল মানে পারসেপশন থেকে আমি বলেই যাচ্ছি আপনাদেরকে, এবছরে মনে হয় না এনটিআরসির আর কোনো সার্কুলার আসবে। হয়তো সামনের বছরে ফেব্রুয়ারি বা মে মাসে, ফেব্রুয়ারি বা মার্চ মাসের দিকে হয়তো সার্কুলার আসলেও আসতে পারে। এটা আমার পার্সোনাল ধারণা থেকে, আমি কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে আমি বলতেছি না, আমি আমার নিজের পারসেপশন থেকে যা বুঝি, আমার বিচার বুদ্ধিতে, আমার অভিজ্ঞতায় যা আমার মাথায় আসছে, আমার মনে হলো যে এরকমই হতে পারে। আর কোনো কারণে যদি এবছরে আসে তো আলহামদুলিল্লাহ, তাহলে মানে এর থেকে খুশি আপনারা যেমন হবেন আমিও তেমনি হব। মানে এর থেকে খুশি আর কিছু হতে পারে না, কারণ আজ তো 18তম পরীক্ষা বা 18তম সার্কুলার তো আজকে হয়নি, কতগুলো বছর হয়ে গেছে, এখন একটা সার্কুলার আসলে নতুন, বুঝতে পেরেছেন? তো যা হোক, আমার কথা হয়তো অনেকের খারাপ লাগবে, কারণ আমি যেহেতু সত্য কথা বলি, সত্য কথা তিতা, যেটা বাস্তব সেটাই বলেছি। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। যদি কোনো মনে হয় যে কোনো তথ্য মিস যাওয়ার কথা না, কারণ আমি আজকে এগুলো সব
অথেন্টিক জায়গা থেকে নিয়েছি, পেপার থেকে শুরু করে সব জায়গায় অথেন্টিক থেকে নিয়েছি। তারপরেও যদি মনে হয় কোনো মিসকনসেপশন এখানে আছে, মিস ইনফরমেশন আসছে, আপনারা আমাকে জানাবেন। আমি আমার ভুলের জন্য আগেই মাপ চেয়ে নিয়েছি যদি সেরকম হয়ে থাকে। এই আর কি। তো ভালো থাকবেন, আজকে এই জন্যই আসা। মানে আসলে চাকরি অনেক কঠিন হয়ে গিয়েছে, বুঝছেন? তার থেকে বেশি হচ্ছে কঠিন করে ফেলা হচ্ছে ওইসব প্রতিষ্ঠানের দ্বারা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।